ঠিক তাই হলো। আজকে নেহাল জারার কাবিন করানো হবে, ঠিক করা হয়েছে এবং বউকে ওনারা সাথে করে নিয়ে যাবেন। পরিশেষে বড় করে রিসেপশনের আয়োজন করবেন। কামাল হাসান এবং মালিহা আফসার রাজি ছিলেন না এই সিদ্ধান্তে। একটা মেয়ের বিয়ে এমনভাবে দিবেন, একটু আয়োজনও করতে পারবেন না ওনারা। কিন্তু মেয়ের হবু শ্বশুরবাড়ির মানুষদের কথাও ফেলতে পারলেন না তিনি। আত্মীয় স্বজন বলতেও তো কেউ নেই, একঝড়ে হারিয়েছেন সকলকে। পাত্র পাত্রীকে আলাদা কথা বলার সুযোগও দেওয়া হয়েছিল এবং তারপরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুপুর গড়িয়ে তখন বিকেল। ঘরের ভারী আবহ থেকে বেরিয়ে দুজনকে ছাদে পাঠানো হলো। চারদিকে গোধূলির আভা, বাতাসে হালকা শীতলতার স্পর্শ, দূরে আজানের ধ্বনি ভেসে আসছে। চারপাশের পরিবেশটা এক অদৃশ্য পর্দার বেড়াজালে নীরব হয়ে আছে। এই নীরবতাকে ছাপিয়ে শুধু দুজন মানুষের মনের ভেতরে ঢেউ খেলে যাচ্ছে। হৃদয় স্পন্দন ছুটছে ট্রেনের গতিতে। যারা ধীরে ধীরে পা ফেলে সামনে এগোচ্ছে, মাথাটা নিচু করে রাখা, লাজে চোখ তুলতে পারছে না, অথচ বুকের ভেতর অনবরত ধকধক করে যাচ্ছে। অন্যদিকে নেহালের চোখে মুখে এক ধরনের স্থিরতা প্রকাশ পাচ্ছে, ঠোঁট চিরে এক প্রশান্তির হাসির দেখা মিলছে। যারা বিয়ের জন্য সম্মতি জানিয়েছে, তবুও সে কিছু বলতে চায়। ছাদের নির্জনতা ওদের দুজনকে গ্রাস করে নিচ্ছে। দুজনেই জানে এতদিন যে কথাগুলো অস্বীকার করেছে, আজ সেগুলো অজান্তে প্রকাশ পাবে। ছাদে এসে দুজন কিছুক্ষণ নীরব দাঁড়িয়ে রইল। হালকা বাতাস যারা শাড়ির আঁচল উড়িয়ে দিচ্ছে এলোমেলোভাবে। নেহাল স্বাভাবিক ভদ্রতা বোধে হাত বাড়ালেও একেবারে স্পর্শ করল না, বরং মৃদু হাসি দিয়ে বলল, তুমি চিন্তা করো না, এখনই তোমাকে কিছু বলার জন্য চাপ দিচ্ছি না। যারা একটু ভড়কে গেল। কাবিনের জন্য এসে বলছে চাপ দিচ্ছি না, হাউ সিলি। তারপরও ধীরে ধীরে মুখ তুলল যারা। লাজুক দৃষ্টি মিলিয়ে দিতে চাইলেও দৃষ্টিতে দৃষ্টির মিলন ঘটতেই আরও একটু গুটিয়ে যায় সে। যারা নিজেকে কিছুটা স্বাভাবিক করে নিল, নরম স্বরে বলল, মানে? যারা, একটা কথা বলার আছে আমার, যা আমি তোমার কাছ থেকে কখনোই গোপন করতে চাই না। হয়তো বলার জন্য আজকের মুহূর্তটা খুব নাজুক, তবুও মনে করি এখন না বললে হয়তো কখনোই পারবো না। যারা নিস্পৃহ দৃষ্টিতে তাকায় নেহালের দিকে, নিজেও শুনতে চায় নেহালের কথা, জানতে চায় তাকে। সেদিন ছাদে গালিবের সাথে যা আলোচনা করেছিল তার নির্দ্বিধায় তার সাথেও শেয়ার করুক। এই বিষয়ে জানতেই তো আলাদা কথা বলতে চেয়েছে সে। নেহাল কিছুটা সময় নিল। চারদিকে স্তব্ধ, নীরব, কিছুটা অস্থির হয়ে উঠল নেহাল। যদি যারা মানতে না চায়। ধীরে ধীরে নেহালের শ্বাস ভারী হয়ে এলো। সে গম্ভীর স্বরে বলল, আমাকে ভুল বুঝো না প্লিজ। যারা নেহালকে আশ্বস্ত করে বলল, আপনি স্বাভাবিক হন, আমি শুনছি। নেহাল যারা সান্ত্বনাটুকু মেনে নিল, গভীর নিঃশ্বাস টেনে নিল ভেতরে। ধীরে ধীরে বলতে লাগলো, আমি যখন ইউকেতে পড়াশোনা করতে গিয়েছিলাম তখন সেখানে কিছুদিনের জন্য এক মেয়ের সাথে আমার পরিচয় হয়েছিল। মূলত মেয়েটার আগ্রহই বেশি ছিল। একসময় নিজের ইচ্ছার বিরুদ্ধে তার সাথে সম্পর্কও জড়িয়েছিলাম। সম্পর্কের মেয়াদ ছিল 5-6 মাসের মতো। কথাগুলো বলছি কারণ তুমি সত্যিটা জানার যোগ্য, তোমার অধিকার আছে। আসলে তখন আমি তাকে নিয়ে খুব বেশি ভাবিনি, কোনো গভীর প্রতিশ্রুতিও দিইনি। সে নিজের মতো অস্থির, পাগলাটে স্বভাবের ছিল। কিন্তু আমি বুঝতে পারছিলাম তার সাথে আমার পথ মেলে না। আমি তাকে আঘাত দিতে চাইনি, তবুও সম্পর্কটা ভাঙতে হয়েছিল, কারণ মনের ভেতর সত্যিকারের টান ছিল না। এখন বলবে টান নেই তো সম্পর্ক কেন জড়ালাম? মেয়েটা 2বার সুসাইড অ্যাটেম্প্ট করেছিল, তাই না চাইতেও এমন সম্পর্কে জড়িয়েছিলাম। তার অবশ্য চারিত্রিক সমস্যা ছিল, তাই তাকে ছাড়তেও অসুবিধা হয়নি। নেহালের গলা থেমে গেল এক মুহূর্তের জন্য। চোখে মুখে ভয় স্পষ্ট, যদি যারা ভুল বুঝে দূরে সরে যায়। কিন্তু সেই ভয়কে পাত্তা দিল না নেহাল। সম্পর্কে কোনো গোপনীয়তা রাখতে চায় না সে কাপা স্বরে আবারও বলল, যারা, আমি চাই তুমি জানো আমার জীবনে এখন সেই অতীতের কোনো ছায়া নেই। যে টান আমি তখন খুঁজে পাইনি, তা আমি তোমার মাঝে, তোমার চোখে খুঁজে পেয়েছি। তোমাকে আমি শুধু পছন্দই করি না, তোমাকে আমি আমার জীবন সঙ্গী হিসেবে চাইছি। ভালোবেসে হালালভাবে সারা জীবনের জন্য অধিকার দিতে চাইছি। আমি চাই তুমি আমার সব জানো, কারণ আমি তোমার সামনে একেবারে স্বচ্ছ থাকতে চাই। তুমি যদি মনে করো আমার এই স্বীকারোক্তি তোমার বিশ্বাস নষ্ট করবে, তাহলে শাস্তিটা আমি মাথা পেতে নেব। নীরবতার ভারী আবহাওয়া ছাদ জুড়ে নেমে এলো। নেহালের চোখে অনিশ্চয়তা, বুকের ভেতর অস্থির ঢেউ, অথচ সেই চোখে আবার ঝরে পড়ছে এক নিখাত সত্যের দীপ্তি। নেহাল আবারও ধীর স্বরে বলল, আমি তোমার সামনে শুধু সত্য নিয়েই দাঁড়াতে চাই যারা, কারণ আমি তোমাকে মিথ্যার ওপর গড়ে তোলা কোনো ভবিষ্যৎ দিতে চাই না।
কথা শেষ করে নেহাল চাইলো যারার দিকে। যারা শান্ত দৃষ্টিতে তাকিয়ে শীতল স্বরে সে বলল, আমি জানতাম এসব। সেদিন ছাদে আসার আগে গালিব ভাইয়ার সাথে আপনার কথোপকথন শুনেছি আমি। পরবর্তীতে আমার প্রতি আপনার আগ্রহ দেখে ভুল বুঝে ইগনোর করেছি। নেহাল চমকায়, অবাক চোখে তাকায় যারার দিকে, বিস্ময় নিয়ে শোধায়, তুমি জানতে? তাহলে কি চাইছো এখন? সত্যিটা জানার পর তোমার ভিতরটা কি বলে? ভেতরের কথা কি আর লুকানো যায়? আমি আসলে আপনাকে প্রথম দেখে অন্যরকমভাবে ভেবেছিলাম। প্রথম দেখায় অদ্ভুত ভালো লাগা কাজ করেছে। এবার নিজেই বুঝে নিন। নেহাল মৃদু হেসে মাথা নেড়ে বলল, যারা, তুমি হয়তো জানো না, একজন মেয়ের সম্মতির চেয়ে বড় কিছু নেই কোনো সম্পর্কে। আমার জন্য সবচেয়ে মূল্যবান হলো তোমার শান্তি, তোমার হাসি। আমি চাই না তুমি কোনো দ্বিধা নিয়ে আমার কাছে আসো। আমি চাই তুমি আসো নিজের ইচ্ছেতে, নিজের বিশ্বাসে। যারা চোখ নামিয়ে নিল, যারা চোখে মুখে অদ্ভুত এক দ্যুতি ছড়িয়ে পড়েছে। ছাদের বাতাস ধীরে ধীরে আরও মোলায়েম হতে শুরু করলো। দুজনেই কিয়ৎক্ষণ চুপ রইল। দুজনের মাঝে কথার চেয়ে নীরবতায় বেশি কথা বলতে লাগলো। আবারও নেহালি প্রথমে নীরবতা ভাঙল। কণ্ঠে গাম্ভীর্য ফুটিয়ে ধীর স্বরে বলল, তুমি যদি না চাও তবে আমি এক পাও এগোবো না। কারণ আমার জন্য সবচেয়ে বড় ব্যাপার হলো তোমার সম্মতি। তোমার হাসি ছাড়া আমার জীবনের কোনো মানে নেই। যারা ধীরে মুখ তুলল, চোখে জল, সাথে চাপা আবেগ, ঠোঁটে স্নিগ্ধ কাঁপন, মুগ্ধ দৃষ্টি। আমি যদি না চাইতাম তবে আজ এই মুহূর্তটা আসতোই না। শব্দগুলো খুবই ছোট, অথচ ছাদের নীরবতায় যেন বজ্রধ্বনির মতো প্রতিধ্বনিত হলো। দুজনের চোখের দৃষ্টিতে যেন এক মুহূর্তের জন্য জড়িয়ে গেল অলিখিত প্রতিশ্রুতির বাঁধনে। নেহালের বুকে এবার প্রশান্তির ঢেউ খেলে গেল। বড় অবলীলায় নিঃসংকোচে যারার হাতটা নিজের হাতে নিয়ে নিল, একদম হুট করে আগাম প্রস্তুতি ছাড়াই। যারা আর নেহালের কাবিনটা হয়ে গেল। না ছিল কোনো সানাইয়ের সুর, আর না কোনো সাজানো আসর, শুধু পরিচিত কয়েকজন সাক্ষী, সাদা কাগজে নাম লিখে দেওয়া আর প্রাণ ভরে দেওয়া কিছু দোয়া। অথচ সেই কাগজের এক টুকরো স্বাক্ষরেই বদলে গেল যারার পুরো পৃথিবী। মুহূর্তখানেক আগেও সে ছিল বাবা মায়ের ঘরের মেয়ে, এখন থেকে সে কারো স্ত্রী, কারোর ঘরের মানুষ। যারার বাবা মাথা নিচু করে দোয়া পড়ছেন, কিন্তু চোখের কোণে জমে থাকা অশ্রু আর লুকাতে পারলেন না। যারার মা কেবল আঁচল দিয়ে মুখ চাপা দিলেন। মেয়েদের জীবনই এমন, চেনা আশ্রয় থেকে সরিয়ে দেয় অচেনা ঠিকানায়। আপনজন ছেড়ে অচেনা মানুষদের আপন করে নেওয়াই তো মেয়েদের নিয়তি, ধর্ম। যারা ধীরে ধীরে মায়ের আঁচল ছেড়ে দিল। বুকের ভেতর কষ্টের ঢেউ, কিন্তু চোখের কোণে জল জল করছে নতুন জীবনের আলো। আজ থেকে তার পৃথিবী অন্য এক ঘরে, অন্য এক আকাশের নিচে শুরু হলো। বিয়ের পর মেয়েদের জীবন এমনই, যত আদর, যত শেকড়, যত আপন মানুষ, সব ছেড়ে যেতে হয়। পরের ঘর, নতুন ঠিকানা, নতুন মানুষদের মাঝে দাঁড়িয়ে আবার গড়ে তুলতে হয় নিজের আপন সংসার। নেহালের গাড়ির দরজার কাছে এসে দাঁড়ালো যারার মায়ের আঁচল আঁকড়ে ধরা হাতটা কেঁপে উঠল। বাবার চোখে জমে থাকা স্নেহের কোণাগুলো নীরবে গড়িয়ে পড়ল। অচেনা মানুষদের আপন করা, অচেনা ঘরের দেওয়ালে হাসি, ভালোবাসার রং মেখে দেওয়া, এই তো মেয়েদের আজন্ম নিয়তি। আর সেই নিয়তিকে আজ বুকের ভেতর আগলে রেখে জল ভরা চোখে নিজের মায়ের কোল ছেড়ে বাবার আশ্রয় থেকে সরে গিয়ে যারা পা বাড়ালো নেহালের জীবনের পথে। নেহাল হাত বাড়িয়ে তাকে গাড়িতে বসালো। সকলের থেকে বিদায় নিয়ে নিজেও বসে গেল গাড়িতে। ক্রন্দনরত স্ত্রীর দিকে তাকিয়ে রইল কিয়ৎক্ষণ। মেয়েটা চোখের জলে তার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। যারাকে নিজের বুকে আগলে নিল নেহাল। কানের কাছে মুখ দিয়ে ফিসফিস করে বলল, তুমি একা নও যারা। জীবনের শেষ মুহূর্ত অবধি আমি তোমার পাশে রব। তোমাকে ভালোবেসে যাব ইনশাল্লাহ। তুমি শুধু ভালোবেসে আমার পাশে থেকো। আমি তোমার অচেনা সব পথগুলোকে ভালোবাসা দিয়ে আপন করে তুলব। সময় থেমে থাকে না, সে তো নিরন্তর বহমান স্রোত। সময়ের প্রতিটি ক্ষণ তার নিজের ছন্দে বয়ে যায়, রেখে যায় স্মৃতির দাগ আর মুছে দেয় চোখের জল। মানুষের হাতছানি তাকে আটকে রাখতে পারে না, যেমন নদীর স্রোতকে বাঁধতে পারে না এক মুঠো বালি। সময় কখনো ধীরে বয়ে যায়, কখনো ঝড়ো হাওয়ার মতো ছুটে যায়, তবুও শেষমেশ সে চলে যায় অনন্তের অচেনা ঠিকানায়। সাগর উষাদের জীবন থেকেও এরই মাঝে কেটে গিয়েছে অনেকগুলো দিন। নেহাল যারার বিয়ে হয়েছে 20 থেকে 25 দিন হয়েছে হয়তো। নবদম্পতি এখনও সংসারের ভারটা নিতে শেখেনি। তাদের দিন কাটছে ভালোবাসায়, স্নিগ্ধতায়। সংসার সামলানোর দিক দিয়ে উষা বেশ এগিয়ে।
সে একই সাথে নিজের লেখাপড়া সাথে সাংসারিক কাজকর্ম দুটোই সামলাচ্ছে সমান তালে। যদিও উষার পরীক্ষার বেশি দেরি নেই, সে ব্যস্ত থাকে নিজের পড়াশোনা নিয়ে। ইদানিং সাগরের দিনও কাটছে ব্যস্ততায়। অফিস থেকে বাসায় ফিরতে ফিরতে 12টা কি 1টা বেজে যায়। মূলত উষার এক্সাম শেষ হলেই একটা লম্বা ছুটি নেবে সে। উষাকে দেশের বাইরে নিয়ে যাবার চিন্তা ভাবনা করছে সে। বউটাকে নিয়ে দ্বিতীয় হানিমুন করবে ভেবে রেখেছে, তাই তার ব্যস্ততার শেষ নেই। উষাকে সকালে ক্লাসের আগে কোচিংয়ে যেতে হয়, তাই ইচ্ছে করেও রাত জাগতে পারে না। কোনোদিন সাগরের জন্য অপেক্ষা করে তো কোনোদিন ঘুমিয়ে যায়। সারা দিনের খাটাখাটনির পরে রাত 12টার দিকে বাসায় ফিরল সাগর। আগামীকাল ছুটির দিন, ভেবে রেখেছে বিকেলের দিকে উষাকে নিয়ে একটু ঘুরতে বের হবে। পরীক্ষার আর 2 মাসের মতো আছে, তাই মেয়েটাও পড়াশোনায় ডুবে থাকে সারা দিন। একটু ঘুরতে পারলে মাইন্ডটা ফ্রেশ হবে, আবার একটু কোয়ালিটি টাইমও স্পেন্ড করা যাবে। সাগর ভেবেছিল গত রাতের মতো আজকে উষা ঘুমিয়ে পড়বে, কিন্তু সাগরকে ভুল প্রমাণ করে দিয়ে উষা এখন জেগে আছে। সে দরজা খুলে রুমে প্রবেশ করতে দেখতে পেল উষা ফোনে রিলস দেখছে। সাগরকে দেখে উষা নিজের জায়গা ছেড়ে দাঁড়ায়, দ্রুত গতিতে এগিয়ে যায় সাগরের কাছে। নিজেই হাত থেকে ব্যাগটা নিয়ে নেয়, জায়গা মতো রেখে এসে আবারও দাঁড়ায় সাগরের সামনে। সাগর নিগুড় দৃষ্টিতে দেখছে তার বইয়ের কর্মকাণ্ড। মুখে ঘাম না থাকা সত্ত্বেও নিজের ওড়নার আঁচল দিয়ে সাগরের মুখটা মুছে দিতে লাগলো। সাগর সেই ফাঁকে আলগোছে আঁকড়ে ধরে বইয়ের কোমর, টেনে মিশিয়ে নেয় নিজের বুকের সাথে। উষা আড়ষ্ট ভঙ্গিতে চোখ তুলে তাকায়। সাগরের স্পর্শ এখনো সহ্য হয় না ওর, শরীরের অদ্ভুত কম্পনের সৃষ্টি হয়। উষার আড়ষ্টতা দেখে স্মিত হাসে সাগর, মুখ বাড়িয়ে গভীর চুম্বন আঁকে বইয়ের ললাটে। দীর্ঘ চুম্বন শেষে নিজেদের মধ্যে কিছুটা দূরত্ব তৈরি করে। উষার গালে এলোমেলোভাবে পড়ে থাকা চুলগুলো কানের পিঠে গুজে দিতে দিতে ধীর স্বরে বলে, পাক্কা গিন্নি হয়ে গিয়েছো দেখছি। উষা লাজুক হাসে, নিজের ডান হাতটা রাখে সাগরের ডান কাঁধে, আর এক হাত রাখে সাগরের বুকে। রিপ্তি হাত ভুঁইয়া সাগরের গিন্নি হয়েছি, বা তাহলে এখন গিন্নিকে খুশি করে কি উপহার দেওয়া যায় বলো তো? উষা ভাবুক হওয়ার ভান করে, আহ্লাদির স্বরে বলে, পুরো রিপ্তি হাত ভুঁইয়া সাগরকেই চাইছি। সাগর আলগোছে নিজের মুখ এগিয়ে নেয় উষার কানের কাছে, ফিসফিস করে হাসকি স্বরে বলে, সে তো কবেই তার নিজেকে আত্মসমর্পণ করেছে আপনার নিকট। কক্সবাজারের সেই রাত কি যথেষ্ট ছিল না? সেই রাত থেকে আজ পর্যন্ত কি সেই প্রমাণটা পাননি ম্যাডাম? উষা লজ্জায় ছটপটিয়ে ওঠে, মুচড়ে ওঠে হৃদয়। সাগরের হাতের বন্ধন থেকে ছাড়া পেতে মরিয়া হয়ে ওঠে। সাগরের গভীর দৃষ্টি হতে নিজেকে বাঁচাতে চায় উষা, দৃষ্টিতে দৃষ্টি মেলাতেও ব্যর্থ সে। সাগর নিজের হাতের বন্ধন আরও দৃঢ় করে, কোনো আগাম বার্তা ছাড়াই আঁকড়ে ধরে প্রিয়সীর উষ্ঠজোড়া। সাগরের মাতাল করা স্পর্শে উষার শরীর ভার হয়ে আসে, দেহের শক্তি রোধ হয়। সাগর সময় নিল না বেশি, উষাকে ছেড়ে দিল। নেশালো দৃষ্টিতে উষার রক্তিম অধরজোড়ার দিকে তাকিয়ে থেকে গভীর স্বরে বলল, মিসেস সাগর, এই মুহূর্তে মিস্টার সাগর নিজেকে তার বইয়ের নিকট সঁপে দিতে প্রস্তুত। আপনি কি তৈরি আছেন? উষা ভড়কে যায়, ভড়কানো বদন নিয়ে হতবাক দৃষ্টিতে তাকায় সাগরের দিকে। আতঙ্কিত হয়ে বলে, না, আমি তৈরি নয়। বলেছে একটা, বুঝেছেন আর একটা। খাবেন চলুন। নো মিসেস সাগর, এখন আর ছাড়াছাড়ি চলবে না। আপনি যেটাই বোঝান না কেন আমি ঠিকটাই বুঝেছি। সাগর কথা শেষ করে উষাকে আর কোনো সুযোগ দিল না, কোলে তুলে নিল মেয়েটাকে। উষা এত এত বারণ যেন শুনলই না। পিঠের নিচে নরম বিছানার অস্তিত্ব অনুভব করে লাজে রক্তিম হয়ে ওঠে উষা। সাগর এগিয়ে আসে উন্মুক্ত করে নিজেকে, গভীর দৃষ্টিতে পরখ করে উষার সমস্ত আদলে। নিজেকে এই মুহূর্তে আটকে রাখা বড় দায়। নারী শরীরের প্রতিটি ভাঁজে নিজের মরণ দেখতে পাচ্ছে সাগর। প্রিয়সীর মৃদু গঙ্গানি তখন প্রেমিক পুরুষের কর্ণ ও হৃদয় ছুঁতে পারল না। সে তখন ব্যস্ত নিজের অধিকার আদায়ে, প্রিয়সীর শরীরের ভাঁজে নিজের অস্তিত্ব প্রকাশে, ভালোবাসার সিলমোহরে নিজের একান্ত মানুষ হিসেবে আখ্যায়িত করতে ব্যস্ত।